রিস্ক। কারণ আপনি যখনই কোনো প্রজেক্ট করবেন, প্রজেক্ট শুরু করার আগে আপনি যখন কনসেপ্টটা ডেভেলপমেন্ট করবেন তখনই দেখবেন যে আপনি রিস্ক আইডেন্টিফাই করতে পারবেন। কারণ আপনি যদি রিস্ক আইডেন্টিফাই না করে একটা প্রজেক্ট শুরু করেন তাহলে কি হবে, প্রজেক্টটা প্রতির মধ্যে ডাউন হয়ে যাবে। কারণ আপনি জানেন যে এই রিস্কগুলো আছে, আপনি জানেন তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন। বাট যদি আপনি নাই জানেন যে আপনার রিস্কগুলো কি কি, তাহলে আপনি প্রজেক্টটা কিভাবে রান করবেন? সেহেতু সবার আগে আমাদেরকে রিস্ক আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হন, তখন আপনারা যখন ইউনিভার্সিটি চুজ করেন তখন আপনারা কিসের ভিত্তিতে চুজ করেন বলুন তো? অবভিয়াসলি এখানে বড় একটা মানে কি বলে এলিমেন্টস হচ্ছে আপনারা এই যে বলেন যে ফাইনান্সিয়াল ফ্যাক্টর। আচ্ছা, এটা থাকে এখানে। আপনারা দেখেন যে আপনারা যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেটা ফাইনান্সিয়ালি আপনারা সেটাকে কভার করতে পারবেন কি পারবেন না। আচ্ছা, সেকেন্ড ওয়ান আরেকটা জিনিস দেখেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কি আপনার ইয়ার গ্যাপ আছে কিনা, মানে সেশন জট আছে কিনা। সুতরাং আপনি সবসময় কি চান যে আপনি যেখানে কোনো ধরনের গ্যাপ ছাড়া আপনি বের হতে পারবেন, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন, সেটা আপনাদের একটা ফ্যাক্টর থাকে না? তো এইগুলো কি আপনার মনে হয় না যে রিস্ক আইডেন্টিফিকেশন? আপনি যদি সেশন গ্যাপে পড়ে যান তাহলে কিন্তু এখানে আপনি রিস্কে পড়ে যাচ্ছেন, আপনি জব মার্কেট থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছেন। সুতরাং আপনি কিন্তু ওই রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে একটা ইউনিভার্সিটি চুজ করেছেন যেখানে আপনার সেশন জট নেই। আপনি দেখেন ট্রান্সপোর্টেশন সুবিধা আপনার কেমন, আপনার বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব কেমন, সেটাও কিন্তু আপনি আগে আইডেন্টিফাই করে তারপর আপনি ইউনিভার্সিটি চুজ করেন। আপনি যদি দেখেন যে আপনার এখানে রিস্ক বেশি হয়ে যাচ্ছে, যে আপনার ট্রান্সপোর্টেশনে অনেক বেশি টাইম চলে যাবে কিন্তু আপনার ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব না, তখন কি আপনি সেটা চুজ করবেন? করবেন না। তার মানে আপনাকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রজেক্টেই রিস্ক আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, দেখেন টিভি কর্নারে ধরেন, টিভি কর্নারে what is the purpose of project life cycle in project management? আচ্ছা, এই যে আপনাদেরকে আমি রিস্কের কথা বললাম, এখন আপনারা রিস্ক যে আইডেন্টিফাই করবেন এইটা প্রজেক্ট লাইফ সাইকেলের কোন পর্যায়ে বলেন তো? এটা প্রথম মানে শুরু করার একদম শুরু। মানে আমরা কখন রিস্ক আইডেন্টিফাই করব? যখন আমি প্রজেক্টটা শুরু করব, মানে আমি কনসেপ্টটা ডেভেলপ করছি, আমি তখনই কি করব? আমার রিস্কটাকে আইডেন্টিফাই করে ফেলব। দেন আমি এখানে চিন্তা করব যে আমার এই রিস্ককে যদি আমার সামনে চলেই আসে এই ধরনের রিস্ক, তখন আমি এটাকে কাটিয়ে ওঠার জন্য আসলে কোন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটাও আমি আগে থেকে ভেবে রাখবো, এবং আমি কার কার মাধ্যমে এই রিস্কটাকে সলভ করতে পারি, দ্যাট মিন্স আপনার রেসপন্সিবল পারসন কারা কারা সেটাও আমি কি আগে থেকে ফিক্স করে রাখবো। আচ্ছা, তার মানে আমাকে প্রথমেই জানতে হবে যে প্রজেক্ট লাইফ সাইকেলটা আসলে কি। আমরা কিন্তু আগের চ্যাপ্টারে প্রজেক্ট লাইফ সাইকেল সম্পর্কে ছোট্ট একটা ধারণা পেয়েছি। আচ্ছা, এখন আমরা একটু ডিপে চলে যাব। দেখেন কি বলেছে, দ্য প্রজেক্ট লাইফ সাইকেল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য স্টেপস ইনভলভড আ প্রজেক্ট ফ্রম ইনিশিয়েশন টু এক্সিকিউশন। দেখেন কি বলেছে, প্রজেক্ট লাইফ সাইকেলটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা অংশ, এবং এটা কোনখান থেকে শুরু হয়? আপনার ইনিশিয়েশন থেকে শুরু হয়, এক্সিকিউশনে গিয়ে শেষ হয়, এবং আপনার যখন এক্সিকিউশন হয়ে গেল তখন কিন্তু আপনি প্রজেক্ট এন্ড করে দিলেন। তখন কি করলেন? প্রজেক্ট এন্ড করে দিলেন। দেখেন কি বলেছে, it intends to provide a disciplined framework for managing projects from beginning to end. দেখেন এই যে beginning to end আপনি একটা প্রজেক্টকে নিয়ে যাচ্ছেন, এর মধ্যে আপনি যদি কোনো ফ্রেমওয়ার্ক না রাখেন, আপনি যদি এখানে কোনো কনসেপচুয়াল কোনো কিছু ডেভেলপমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনি এক প্রকার মানে উইদাউট ব্লুপ্রিন্ট আপনি মাঠে নামবেন। আপনাকে অবশ্যই কোনো একটা কাজ যখন হাতে নেবেন সেটার একটা আগে থেকে একটা ব্লুপ্রিন্ট করতে হবে, আপনি কোন স্টেপে যাবেন। ওকে, এখানে দেখেন প্রথমে বলেছে ইনিশিয়েশন। আপনারা যখন প্রজেক্ট লাইফ সাইকেলের ছোট্ট একটা ডেফিনিশন পড়েছিলেন সেখানে আপনারা চারটা ধাপ দেখেছিলেন, কি কি? কনসেপ্ট ডেভেলপমেন্ট, দ্বিতীয়ত দেখেছেন প্ল্যানিং, তৃতীয়ত এক্সিকিউশন, এবং লাস্ট ওয়ান কি? এন্ডিং। আচ্ছা, ওটার সাথে এটা কিন্তু খুব বেশি কানেক্টেড।
এখানে এটাকে আরেকটু ডিটেইলস করেছে। ফার্স্ট ওয়ান কি বলেছে? ইনিশিয়েশন। আচ্ছা, এই যে ইনিশিয়েশন, আপনাদেরকে আমি এতক্ষণ বললাম যে ইনিশিয়েশন ফেজে আপনি কি কি করবেন। আচ্ছা, এই যে কনসেপ্ট ডেভেলপমেন্ট, বলেন তো কোন ফেজের মধ্যে পড়ে? এটা কনসেপ্ট ডেভেলপমেন্ট ইনিশিয়েশন। আচ্ছা, তাহলে ইনিশিয়েশনের মধ্যে যদি আপনার কনসেপ্ট ডেভেলপমেন্ট পড়ে, তাহলে রিস্ক আইডেন্টিফিকেশন এখানেই পড়বে। এখানেই পড়বে। আচ্ছা, আপনার হচ্ছে রিস্ক গুলোকে কভার করার জন্য আপনার যে মেজার্স গুলো নেবেন সেটা কোথায় পড়বে? প্ল্যানিং করব যেটা। হ্যাঁ, যেটা আপনি প্ল্যানিং করবেন সেটা কোথায় পড়বে? এই দুই নাম্বারটা প্ল্যানিং, সেটাও এখানে পড়বে। দেখেন, আপনি কিন্তু রিস্ক আইডেন্টিফাই করলেন, আপনি কি কি ওই রিস্ক গুলো কভার করার জন্য আপনি কি কি করবেন সেটাও আপনি মেন্টালি এখানে কিন্তু ডেভেলপ করে ফেলেন। এখন আসেন প্ল্যানিং ফেজ। এই প্ল্যানিং ফেজে এসে আপনি শুরুতে কি করলেন, সেগুলোকে সম্পূর্ণ একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসবেন। প্ল্যানিং ফেজে এসে আপনি কি করবেন, পুরোটাকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসবেন। এবং ইনিশিয়েশন ফেজের মধ্যে আর কয়েকটা জিনিস থাকে, যেমন আপনি যখন একটা প্রজেক্ট হাতে নিলেন, তখন বলেন তো একটা প্রজেক্ট শুরু করার আগে অনেকগুলো কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় না? এর সাথে যে যে কর্তৃপক্ষ জড়িত থাকবে, যে যে পিপল জড়িত থাকবে, প্রত্যেকটা কনসার্নে কিন্তু আপনার অনুমতি লাগবে। এবং শুধু অনুমতি না, কি লাগবে? অ্যাপ্রুভাল লাগবে। অবশ্যই কি লাগবে? অ্যাপ্রুভাল লাগবে। সো আপনারা যখন কোনো একটা প্রোগ্রাম লঞ্চ করেন, ধরেন কোনো একটা ক্লাব থেকে, বিজনেস ক্লাব থেকে আপনি কোনো প্রোগ্রাম লঞ্চ করবেন, প্রথমে আপনার কি লাগবে? কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং ওটার একটা লিখিত অ্যাপ্রুভাল লাগবে যে হ্যাঁ আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন ডিপার্টমেন্ট থেকে, তাই তো? সো এই অ্যাপ্রুভাল বলেন, আপনার কাগজপত্র সাবমিশন বলেন, অনুমতিপত্র বলেন, যাই বলেন না কেন, সবগুলো কার অংশ? এই প্রথম ফেজের অংশ। সবগুলো কার অংশ? প্রথম ফেজের অংশ। আচ্ছা, এইবার আপনার প্রথম ফেজ ডান। এবার আপনি সেকেন্ড ফেজে আসেন। সেকেন্ড ফেজে এসে এখন আপনি যে কনসেপ্টটা আপনি রাখলেন, সেই কনসেপ্টটাকে এবার আপনি খাতা কলমে ডেভেলপ করবেন। কারণ এই প্ল্যানিং ফেজে এসে আপনাকে দেখতে হবে আপনি যে রিস্কগুলো আইডেন্টিফাই করেছেন এবং যে মেজারগুলো আপনি মনে মনে কল্পনা করেছেন, সেগুলোকে আপনাকে ডিটেইলস ফর্মালি কাগজে আপনাকে নিয়ে আসতে হবে। এবং আপনি এই প্রজেক্টটাকে কিভাবে সমাধান করতে চান, কিভাবে শেষ করতে চান, প্রত্যেকটা ওয়ে একদম আপনাকে এখানে গ্রাফিক্যালি দেখাতে হবে। বুঝতে পেরেছেন? এবং এই প্ল্যানিং ফেজের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই 3 নাম্বার ফেজ বলেন, 4 নাম্বার ফেজ বলেন, 5 নাম্বার ফেজ বলেন, প্রত্যেকটা জায়গার সাথে প্ল্যানিং জড়িত। কিরকম? ধরেন আপনি এখানে এসে কোনো কারণে দেখলেন যে আপনার প্রজেক্টটা ফল করতে পারে কোনো কারণে, তখন এখানে আপনাকে আবার একবার প্ল্যান করতে হবে। ধরেন আপনি এখানে কিছু চেঞ্জেস আনলেন, তখন এই প্ল্যানটা আপনার এখানেও করতে হবে। আবার আপনি মনিটরিং এ গিয়ে দেখলেন যেখানে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, আপনাকে আবার নতুন করে প্ল্যান করতে হবে। ওখানেও প্ল্যানিং ফেজ কিন্তু কানেক্টেড। এবং ক্লোজার ফেজের সাথেও প্ল্যানিং ফেজ কানেক্টেড। কারণ হচ্ছে আপনি যেখানে একটা প্রজেক্ট এন্ড করবেন, সেখানে আরেকটা প্রজেক্টের সূচনা হবে। সুতরাং এই প্ল্যানিং ফেজটা প্রত্যেকটা জিনিসের সাথে কি ইন্টার রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা প্ল্যানিং ফেজে সবকিছু প্ল্যান করে ফেললাম, কিভাবে কাজ করব, কিভাবে কি করব, এবং এক্সিকিউশনে গিয়ে আমি সেটাকে অ্যাকশনে রূপান্তর করব। ধরেন আমি চিন্তা করলাম যে আমি একটা অ্যাসাইনমেন্ট 3 পেজের করব। অ্যাসাইনমেন্টের মধ্যে কোথায় কোথায় আমি ব্লু কালারের পেন ব্যবহার করব, কোথায় কোথায় আমি আন্ডারলাইন করব, আমার অ্যাসাইনমেন্টের কোথায় আমি ডায়াগ্রাম করব, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু প্ল্যানিং ফেজে সেট করে ফেললাম। এইবার আমি এক্সিকিউশনে গিয়ে কি করব, ওই জিনিসটা আমি খাতায় দেখাবো। আমার ধরেন গ্রুপ মেম্বার 5 জন একটা অ্যাসাইনমেন্টের জন্য। এখন আমি এক্সিকিউশন ফেজে গিয়ে কি করব, ওই 5 জন মেম্বারকে আমি কাজ ভাগ করে দিব। কারণ আমি প্ল্যানিং ফেজে অলরেডি প্ল্যানিং করে ফেলেছি আমি কাকে কাজ দিব। এই যে আমি কাজটা ভাগ করে ফেললাম, কাজটা আমি ভাগ করে দিয়ে দিলাম, কাজটা শুরু হয়ে গেল এবং সবাই খুব সুন্দরভাবে কাজটা শেষ করলো। পুরোটাই কিন্তু আপনার এক্সিকিউশন ফেজের মধ্যে, কাজটা কিন্তু চলমান। এখন আমরা এই পর্যন্ত যা করেছি ওটাকে এক্সিকিউট করলাম কোথায়? 3rd নাম্বার। আচ্ছা, এবার 4th এ আসে মনিটরিং এন্ড কন্ট্রোলিং। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আপনাদের ডিজায়ার্ড একটা কিন্তু গোল থাকবে। ধরেন আপনি 10% সেল বাড়াতে চাচ্ছেন, এটা কি আপনার ডিজায়ার, এটা আপনি চাচ্ছেন। কিন্তু আপনি মনিটরিং ফেজে গিয়ে দেখলেন যে আপনার অ্যাকচুয়ালটা হয়েছে 7%। আপনি চাইলেন, আপনি কিন্তু প্ল্যান করলেন যে আপনি 10% সেল বাড়াবেন, কিন্তু আপনি মনিটরিং ফেজে গিয়ে কি দেখলেন যে আপনার সেল হয়েছে 7%। এই যে আপনার 3% এর যে গ্যাপটা, 3% এর কি হলো? গ্যাপ হলো। এই গ্যাপটাই কিন্তু আপনি মনিটরিং ফেজে বের করলেন। এখন আপনি যখন মনিটরিং এবং কন্ট্রোলিং ফেজের মধ্যে গিয়ে দেখলেন যে এই 3% আপনার গ্যাপ থেকে যাচ্ছে, তার মানে এই 3%
9%। 9%। ওখানে আপনি 7 পেলেন, এরপর আপনার 3টি গ্যাপ ছিল। 3 গ্যাপ থাকার পরে আপনি সেখানে পর্যাপ্ত পরিমাণে ফাইন্যান্সিয়াল রিসোর্স দিলেন, পর্যাপ্ত পরিমাণে আপনি হচ্ছে ফিজিক্যাল রিসোর্স দিলেন, পর্যাপ্ত পরিমাণে আপনি ওখানে পিপল ইনক্লুড করলেন, আপনার ক্যাপাবিলিটি বৃদ্ধি করলেন, সবকিছু করলেন। করার পর আপনি দেখলেন যে এখানে 3% সম্ভব না, 2% সম্ভব। এই যে আপনার 1% কিন্তু শেষ পর্যন্ত গ্যাপ থেকেই গেল। তাহলে এই 1%-এর জন্য আপনি আবার কি করবেন? অবভিয়াসলি আপনি যখন ক্লোজ করবেন তখন নতুন আরেকটা প্রজেক্ট শুরু করবেন, নিউ প্রজেক্টের সাথে ওটাকে কানেক্ট করে দিবেন। বুঝতে পেরেছি? আমি আগেই বলেছি যেখানে আপনার একটা প্রজেক্টের এন্ড সেখানে কি আরেকটা প্রজেক্টের শুরু, কারণ এগুলো কি আমার অনগোয়িং প্রসেস, একটার পর একটা চলতেই থাকবে। আপনি কোনো অর্গানাইজেশন যখন রান করবেন তখন কি আপনি বলতে পারবেন যে আপনার এক বছরে কয়টা প্রজেক্ট আপনি করবেন? না, কারণ হচ্ছে আপনি যেটা চিন্তা করবেন তার বাইরে গিয়ে অনেক প্রজেক্ট আপনাকে করতে হবে, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। তাহলে আপনার মনিটরিং ফেজের সাথে আপনার প্ল্যানিং কানেক্টেড। এখানে আপনি দেখলেন এখানে গ্যাপ হলো, এখানে ওটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার যেটা ডিজায়ার্ড রেজাল্ট সেটা পেতে পেতে আপনি 9% পেলেন। পাওয়ার পরে আপনি কি করলেন যে এখন আমার এই প্রজেক্ট ক্লোজ করা যায়। আপনি ক্লোজিং ফেজে গিয়ে কি করলেন? আপনার প্রজেক্টটাকে ক্লোজ করে দিলেন। এই হচ্ছে আপনার নতুন আরেকটা প্রজেক্টের সূচনা হলো, এবং সেটা কিন্তু আবার এই সেম প্রসেসে যাবে, সেম প্রসেস ফলো করবে, এভাবে করে একটার পর একটা চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে যে 5টা স্টেপ সেটা ঘুরে ফিরে একইভাবে কিন্তু আপনার রাউন্ড শেপ হতে থাকে। ঠিক আছে? তাহলে আপনারা যখন প্রজেক্ট লাইফ সাইকেলটা বোঝাবেন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলটা আপনারা বোঝাবেন তখন এই 5টা ফেজ দিয়ে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করবেন, এবং প্রত্যেকটা ফেজের মধ্যে চেষ্টা করবেন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসার জন্য। ঠিক আছে? এবং এই 5টা ফেজকে আপনারা পয়েন্ট আউট করে আলোচনা করবেন, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা করে উদাহরণ দিবেন। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের শুরু করলাম যে একটা অ্যাসাইনমেন্ট, রাইট? এই অ্যাসাইনমেন্টের উদাহরণ দিয়ে কি আপনারা প্রত্যেকটা স্টেপ শেষ করতে পারেন না? ঠিক সেইম ভাবে যে কোনো একটা উদাহরণ দিয়ে শুরু করবেন, একটা এক্সাম্পল দিয়ে শুরু করে একদম এক্সিকিউশন ক্লোজিং পর্যন্ত আপনারা ওই একটা এক্সাম্পলের মধ্যে থাকবেন, দেখবেন যে কোশ্চেনটা খুব সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে? এখানে কারো কোনো সমস্যা আছে? দেখেন বুঝতে পারেননি এমন কোনো কিছু? আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রজেক্টের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড কি বলেন তো? কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি ডেফিনিশন বলেন, কোয়ালিটি কাকে বলে? একটু একটু বলেন। না, আমি বলেছি কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি ডেফিনিশনটা বলেন তো নিজেদের মতো করে একটু, কি মনে হয়? আপনি বলবেন? না না, আচ্ছা, আপনি? যে কোনো প্রোডাক্টের স্ট্যান্ডার্ড। ওকে, যে কোনো প্রোডাক্টের স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন দেখেন কোয়ালিটির নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, কোয়ালিটির আদৌ নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কেন নেই বলেন তো? কারণ একটা প্রোডাক্টের কোয়ালিটি আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, তাই না? এটা কিন্তু চেঞ্জ হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট থেকে আশা করেছিলেন যে আপনি এই আউটপুটটা পাবেন, এখন আপনি ধরেন এই আউটপুটের বেশি পেয়ে গেলেন, তখন কি আপনার কাছে কোয়ালিটির সংজ্ঞা যেরকম হবে, আরেকজন ধরেন এই প্রোডাক্ট থেকে যেটা আশা করেছিল, সে যেটা আশা করেছিল সে সেটা পায় না, একদমই পায় না। তখন আমি যদি তাকে বলি যে এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল কিনা, তাহলে কি সে ইয়েস বলবে নাকি নো বলবে? নো বলবে। আর আপনি যে পেয়েছেন ধরেন ওভার হয়ে গেল, তখন আপনি অবশ্যই এটাকে কোয়ালিটিফুল বলবেন। আবার কারো কারো দেখবেন যে ডিজায়ার যেই ডিমান্ডটা থাকে সেটা মডারেট ভাবে আপনার হচ্ছে ফুলফিল হলো, তো তার কাছে কোয়ালিটির সংজ্ঞা যেরকম, একজন যার কাছে ওভার হয়ে গেল তার ডিমান্ড, তার কাছে কোয়ালিটির সংজ্ঞা যেরকম, আরেকজন একদমই এক্সপেকটেশন ফুলফিল হলো না। এই তিনজন যদি আমি কোয়ালিটি ডেফিনিশন জিজ্ঞাসা করি যে কোনো একটা প্রোডাক্টে, তাহলে কি তিনজনের সাথে তিনজনটা মিলবে? মিলবে না। এজন্য কোয়ালিটির নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কোয়ালিটি যদি আপনি এক্সপ্লেইন করতে চান তাহলে একটা জিনিসই বলতে পারেন যে আপনি আপনার প্রোডাক্ট থেকে যেই ধরনের ডিমান্ড করছেন বা যেই ধরনের চাহিদা আপনার আছে, জেনুইনলি আপনি ওই প্রোডাক্ট থেকে যদি ওই চাহিদাটা আপনি পেয়ে থাকেন বা ওই আউটপুটটা পেয়ে থাকেন, দ্যাট মিন্স ওই প্রোডাক্ট আপনার কাছে কোয়ালিটিফুল। আপনি পেলেন না তার মানে আপনার কাছে কোয়ালিটিফুল না। ঠিক আছে? ওকে, এখন দেখেন কি বলেছে, হাউ টু এনশিওর কোয়ালিটি অ্যাসিওরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। খেয়াল করেন, হাউ টু এনশিওর কোয়ালিটি অ্যাসিওরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখেন আপনারা প্রজেক্টে
যদি কোনোভাবে কোয়ালিটি মেনটেন করতে না পারেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা উৎপাদন করবেন, এখন এটা র ম্যাটেরিয়ালটা আপনি ভালো আনলেন না, এটা র ম্যাটেরিয়ালে আপনার হচ্ছে ঝামেলা থেকে গেছে, কোয়ালিটিফুল না। এখন আপনি এটার পিছনে হাজার ডিজাইন আপনি খরচ করেন, হাজার এটার মধ্যে অনেক অনেক আপনি অর্থ ঢালেন, কিন্তু আপনার জিনিসটা কোয়ালিটিফুল না। প্রসেসর কয়দিন পরেই দেখলেন যে ডাউন, কিছুদিন পরে আপনি গেম খেলছেন, হঠাৎ করে দেখলেন যে প্রসেসর ডাউন, হঠাৎ করে দেখবেন যে বাগ দিচ্ছে, হ্যাং করছে ফোন। সুতরাং এটা কেউ কোয়ালিটিফুল বলবে না। এই জন্য একটা প্রজেক্টের মূল একটা বিষয় হচ্ছে কোয়ালিটি। এই জন্য প্রজেক্ট শুরু করার আগে, শেষ করার আগে, এক্সিকিউশন মানে ফেজ চলাকালীন যে কোনো অবস্থায় আপনাকে প্রত্যেকটা অবস্থায় আলাদা আলাদা করে কোয়ালিটি এনশিওর করতে হবে। এই জন্য আপনারা কি জানেন যে প্রত্যেকটা প্রজেক্ট করার সময় একজন কোয়ালিটি কন্ট্রোল, যে কোয়ালিটি কন্ট্রোল করবে, হ্যাঁ এরকম একজন পিপল থাকে কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে? সে কিন্তু দেখে যে আপনার যে র ম্যাটেরিয়াল আনছেন তার কোয়ালিটি আদৌ আছে কি না, যেটা কোয়ালিটি থাকবে সেটা ফেরত দিতে হবে। আচ্ছা, আপনারা খুব ভালো করেই জানেন আমাদের বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট এটা কিন্তু বাইরে, বিশেষ করে আমেরিকাতে, চায়নাতে বা আদার্স কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো যেমন চাহিদা অনেক বেশি তেমন তাদেরও তো আমাদের প্রতি একটা চাহিদা থাকবে না? তারা কি অ্যাসিওর করে বলেন তো? কোয়ালিটি। আমাদের দেশের প্রোডাক্ট যদি কোনোভাবে কোয়ালিটিফুল না হয় তারা কিন্তু সেটা নেয় না, রিজেক্ট করে দেয়। এবং আপনারা খুব মানে একটা জিনিস দেখবেন যে অনেক সময় গুলিস্তানে, নিউ মার্কেটে এবং আরো অনেক জায়গাতে ভ্যানের উপরেও আপনি দেখবেন খুব ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভেঞ্চুরিনি 7,500 টাকার একটা দেখেছিলাম। আমি বলি এই যে জুতা বলে, এই যে আমারটা 350 টাকা দিয়েছি, দেখেন এগুলো কিন্তু আসলেই সব কিন্তু এক্সপোর্ট করার মতো প্রোডাক্ট, এগুলো বড় শোরুমও বিক্রি বড় করে, বড় কি শোরুমের প্রোডাক্ট, কিন্তু কেন আপনাদেরকে এটা এত কম টাকায় দিচ্ছে? কেন দিচ্ছে? এখানে কোনো না কোনো একটা সমস্যা আছে, একটা রিজেক্ট থাকে, ঠিক আছে? এবং আমরা হচ্ছে এটা বুঝতে পারবো না। এটা বুঝতে পারবে কারা? ওই যে যারা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে এই প্রোডাক্টের ডিফেক্ট আসলে কোথায়। অনেক সময় হয় কি দেখবেন যে একটা বাটন সোজাভাবে লাগায়নি, একটা বাটন একটু সোজা হয়নি, একটু বাঁকা হয়েছে, তো আপনি বাটনটা যখন লাগাতে যাবেন তখন ওটা একটু চোখে পড়বে। হ্যাঁ, অনেক সময় লোগোটা একটু উল্টোপাল্টা হয়ে যায়। অনেক সময় দেখবেন যে জুতা কোনো একটা জায়গাতে আপনি খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ এই সমস্যাটার কারণেই এটা রিজেক্ট হয়েছে, একটা স্টিচ বেশি হ্যাঁ হয়ে গেছে। এরকম হয়ে যায়। এবার এই যে আপনার টি শার্ট বলেন, শার্ট বলেন, এগুলোতে অনেক সময় দেখবেন যে দুই সাইডের যে লেন্থ একটু 19-20 হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের চোখে পড়বে না, ওই ব্যক্তির চোখে কিন্তু ঠিকই পড়ে। সো এই প্রোডাক্টগুলো তখন হচ্ছে তারা রিজেক্ট করে দেয়। এই কেন দিচ্ছে? এটার মূল জায়গাটা হচ্ছে কোয়ালিটি। সুতরাং আমাদের কোনো প্রজেক্ট করার আগে, সেটা যে কোনো ধরনের প্রজেক্টই হোক না কেন, আমাদেরকে কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। এখন আমরা দেখবো যে কিভাবে সেই কোয়ালিটি অ্যাসিওর করা যায়। আচ্ছা, এটাকে আপনারা 5 স্টার মার্ক করেন কোয়ালিটি। হ্যাঁ, এই যে হাউ টু এনশিওর কোয়ালিটি, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হ্যাঁ, ওকে, ফার্স্ট ওয়ান দেখেন, ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস। আচ্ছা, হায়ারিং প্রসেসে কেন কোয়ালিটি এনশিওর করতে বলছে বলেন তো? এই যে আমি আপনাদেরকে বলেছি যে একটা প্রজেক্ট আপনারা শুরু করে ফেললেন, শেষ করে ফেললেন, কিন্তু একবারও দেখলেন না যে এটার কোয়ালিটি কতটুকু, শেষে গিয়ে দেখলেন, তাহলে আপনার এই যে পুরো সময়টা যে আপনি এখানে লস করলেন তার কি কোনো ধরনের কোনো ভ্যালু থাকলো না। বাট আপনি যদি শুরুতেই সেটা বুঝতেন তাহলে কিন্তু শুরুতেই আপনি প্রজেক্টটা বন্ধ করে দিতে পারতেন, অথবা এটাকে আরেকটু এনহ্যান্স করতে পারতেন। সুতরাং এখানে বলেছে ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস, আপনাকে হায়ারিং প্রসেসেই কোয়ালিটি এনশিওর করতে হবে। ধরেন আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, সেই পার্সন যখন আপনি নিয়োগ দিবেন, রিক্রুইট করবেন, তখন আপনাকে এনশিওর করতে হবে তার কোয়ালিটি আছে কি না এই প্রজেক্টে কাজ করার জন্য। কারণ যার কোয়ালিটি নেই, আপনি যদি তাকে ওই প্রজেক্ট দিয়ে রাখেন তাও তো সে পারবে না, এটা স্বাভাবিক। এখন দেখেন, কিছু প্রজেক্টের জন্য স্কিলড লেবার দরকার, কিছু প্রজেক্টের জন্য আনস্কিলড লেবার হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? গার্মেন্টস এর কথাই চিন্তা করে দেখেন, যারা দেখবেন ফ্রন্ট লাইনে কাজ করে, একদম ফ্রন্ট লাইনে যারা কাজ করে, তাদের কিন্তু খুব বেশি পড়াশোনা না জানলেও কোনো সমস্যা নেই, কারণ তাদের হচ্ছে এক্সপেরিয়েন্স দরকার, কাজের হাত দরকার। আবার দেখবেন যারা একটু উপরের লেভেলে, বস লেভেলে আছে, তাদের কিন্তু আবার আপনার একটা লেভেল পর্যন্ত ঠিকই এডুকেশন দরকার, একটা প্রফেশনাল ডিগ্রি দরকার, কারণ তাদের ওটার সাথে কানেক্ট করতে হলে এটা প্রয়োজন।
কোয়ালিটি এনশিওর করা দরকার সেখানে সেরকম কোয়ালিটি এনশিওর করতে হবে এবং এটা আমাদের কোথায় নির্বাচন করতে হবে শুরুতেই। আচ্ছা, সেকেন্ড ওয়ান দেখেন, ডিফাইনিং দ্য জব রোল কোয়ালিটি রিকোয়ারমেন্টস। খেয়াল করেন, ডিফাইনিং দ্য জব রোল কোয়ালিটি রিকোয়ারমেন্টস। আচ্ছা, আপনি যখন কাউকে হায়ার করবেন তখন শুরুতেই আপনি যেমন তার কি দেখছেন, স্কিল দেখছেন, তেমন তার সাথে আপনাকে দেখতে হবে আপনি তাকে কোন কোন কাজ দেবেন। ধরেন এই একজন আপনার হচ্ছে পিপল, এখন তার জব রোল আসলে কয়টা হবে? খেয়াল করেন, একজন মানুষের জব রোল কয়টা হয়? একটা। একজন মানুষের জব রোল দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, একটাও হতে পারে, কিন্তু একজন মানুষের বস কয়জন হবে? একজন। জব রোল বোঝাতে পেরেছি? আপনি ধরেন একটা কাজ করেন, এখন আপনি কি সেখানে একটা কাজই করবেন? না, অনেক সময় হয় কি যে আপনি ধরেন একটা ডিপার্টমেন্টে আছেন, যেমন গার্মেন্টসের উদাহরণটা আবার দিচ্ছি, দেখবেন যে কেউ কেউ বাটন লাগাচ্ছে, কেউ কেউ স্টিচ করছে, কেউ এটাকে সুতা কাটতেছে, সে কিন্তু যে সুতা কাটে সে কিন্তু সুতাই কাটে। এখন এরকম যে সব সেক্টরের ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো যখন আপনি একটা মাল্টিনেশনালে জব করবেন তখন কি আপনার জব রোল অবশ্যই একটা হবে না, সেখানে অনেকগুলো জব রোল হবে আপনার, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে আপনার বস হবে কয়জন? কারণ আপনি ধরেন একজন মানুষ, এখন আপনাকে যদি চারজন ব্যক্তি অ্যাডভাইস করে আপনি কারটা শুনবেন, তাই না? আপনার একবার বস বললে এইভাবে করতে, আরেকজন বস এসে বললো না এইভাবে না এইভাবে, আরেকজন বস এসে বললো না এইভাবে না এইভাবে, এখন আপনি কারটা শুনবেন, সবাই আপনার বস। সুতরাং এই জিনিসটা হচ্ছে ব্যবস্থাপনার একটা নীতি, এটা ব্যবস্থাপনার একটা ইন্টারন্যাশনাল নীতি বলতে পারেন, প্রিন্সিপাল বলতে পারেন, যে বস কয়জন হবে? একজন। বস হবে একজন, আপনার রোল অনেকগুলো হতে পারে। সুতরাং আপনি যখন রিক্রুইট করছেন তখন তাকে জব রোল সম্পর্কে বলতে হবে যে আপনাকে দিয়ে আমরা এই কাজ করাবো, আপনি এটা করতে পারবেন কিনা। বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে আপনি কি করলেন? রিক্রুটমেন্টের সময় কোয়ালিটি এনশিওর করলেন। দ্বিতীয়ত রিক্রুটমেন্টের সময় আপনি তাকে জব রোলগুলো সম্পর্কে ডিফাইন করলেন, বললেন যে আপনার কাজ এইগুলো। ওকে, থার্ড ওয়ান দেখেন, সেটিং গাইডলাইন্স অ্যাবাউট কোয়ালিটি ইন টাস্ক পারফরম্যান্স। আপনি এখানে কি টাস্ক সম্পর্কে বলে দিলেন, জব রোলগুলো বলে দিলেন, দেওয়ার পরে থার্ড ফেজ এসে আপনি কি করলেন? এটা সম্পর্কে একটা গাইডলাইন দিয়ে দিবেন। ধরেন আমি আপনাকে বললাম যে এখান থেকে আপনার যাত্রাবাড়ি যেতে হবে, এটা আপনার হচ্ছে রোল। এখন আমি আপনাকে বলে দিলাম না আপনি কিভাবে যাবেন। এখন এখান থেকে তিনটা ওয়ে আছে। ধরেন এখান থেকে আপনি সরাসরি উঠে মানে যে কোনো একটা বাসে যাত্রাবাড়ি চলে যেতে পারেন, জ্যামের মধ্যে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা। আরেকটা ওয়ে আছে, এখান থেকে আপনি মেট্রো হয়ে যেতে পারেন, বিজয় সরণি হয়ে মেট্রো দিয়ে আবার হচ্ছে মতিঝিল বা গুলিস্তান হয়ে আপনি যাত্রাবাড়ি যেতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে, এই রুটে না গিয়ে আপনি কি করতে পারেন, নতুন বাজার রুট থেকে আপনার হচ্ছে রায়দাতে মালিবাগ মৌচাক হয়ে ওদিক থেকে আপনি সরাসরি ধুলাইপাড় হয়ে যাত্রাবাড়ি যেতে পারেন। দেখেন মাশাআল্লাহ, তিনটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ভেরি ওয়েল। ট্রান্সপোর্টেশন সিস্টেম আপনাকে আমি তিনটা বলে দিলাম। এখন যেহেতু তিনটা ওয়ে আপনাকে আমি কিছুই বললাম না, আপনাকে শুধু আমি বললাম আপনাকে যাত্রাবাড়ি যেতে হবে। তখন আপনি কি করবেন বলেন তো? আপনি জানলেন না যে আপনার গাইডলাইনই আপনি জানলেন না, তখন আপনি কি করবেন? আচ্ছা, পাঠাও দিয়ে যাওয়া যায়। এই যে দেখেন আরেকটা মাধ্যম বের হয়ে গেল। এখন আপনাকে ধরেন কোনো মাধ্যমই বলে দেওয়া হলো না যে তুমি এই লাইনে যাও, আপনি রাস্তায় বসে বসে চিন্তা ভাবনা করবেন আপনি কি করতে পারেন। ধরেন আপনি ডিরেক্ট বাসে উঠলেন, বাসে চিন্তা করব কেন? যদি আমাকে স্পেস দেয় যে না তোমার খরচ দিচ্ছি তুমি যেভাবে যাও, তাহলে আমি পাঠাতে চলে যাব। এটাই আপনাকে বলা হয়েছে যে আপনাকে যাই করবেন মিস এতগুলো যদি এই যে বস থেকে একটা গাইডলাইন পেতে হবে। মানে গাইডলাইন বস দিয়ে দিলে তাহলে ইনস্ট্রাকশন ফলো করব। ট্রান্সপোর্টেশনে দেখা বললাম মাল্টিপল ট্রান্সপোর্টেশন নিলে যেমন মেট্রো বাস এগুলো নিতে নিতে আই থিংক এই পাঠাওয়ার টাকা চলে আসবে। টাকা চলে আসবে ঠিক, বাট একটা কথা কি জানেন, অনেক সময় মানসিক স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত আপনি যখন ভেঙে ভেঙে যাবেন তখন সময়টা কমে যাবে। দেখেন পাঠাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেমন? পাঠাও হচ্ছে এমন একটা আমাদের কি বলে অল্টারনেটিভ হয়ে দাঁড়িয়েছে যে আপনি সবকিছু চাইতে কম সময় এখানে দিতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে পাঠাওয়ার যে কস্ট সেটা কিন্তু সবাই বিয়ার করতে পারে না। ঠিক আছে, আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু কম। দ্বিতীয় কথা, আপনি এখন এই পাঠাওকে যদি আমরা বাদ দেই, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে এখানে যাবেন অনেক টাকা কস্ট হয়ে যাচ্ছে। সেটা আপনার ধরেন আপনি এখন নিজের টাকা খরচ করছেন, কিন্তু আপনি যখন কারো জব করবেন তখন আপনি ওই জবের কাছে কিন্তু বাধা। আপনি যখন তার টাকাটা খরচ করবেন আপনি ওই কস্টের কাছেও বাধা। লিমিটেড বাই কি? কস্ট। লিমিটেড বাই কস্ট এন্ড শিডিউল। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি চাইলেই পাঠাও ইউজ করতে পারবেন না, কারণ এটা আপনার কোম্পানি কস্ট, আপনার কোম্পানি বিয়ার করবে। সুতরাং কোম্পানি চাইবে আপনি কম খরচ করেন।
তাই না? কারণ আপনি বেশি খরচ করলে যেহেতু জবাবদিহি করতে হবে, আপনি কেন করবেন? সুতরাং এখন আপনার যে বস সে যদি আপনাকে গাইডলাইন দিয়ে দেয়, তার মানে আপনার আর কোনো সমস্যা থাকলো না। আপনাকে যে গাইডলাইন দিবে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, সেই অনুযায়ী আপনাকে বাজেট দিবে, সেই অনুযায়ী আপনাকে ক্যাপাসিটি যা আছে সেটা আপনাকে এনশিওর করবে, আপনার কোয়ালিটি সেই অনুযায়ী ডেভেলপ করা হবে, সবকিছু কি ওই একই প্রসেসে যাবে। বুঝতে পেরেছি? ওকে, পরেরটা দেখেন। আচ্ছা, ইমপ্লিমেন্টিং পিরিয়ডিক্যাল সেলফ চেক ফর পার্সোনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স। নাম্বারিং এ ভুল আছে। হ্যাঁ, নাম্বারিং বলেছে। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ইমপ্লিমেন্টিং পিরিয়ডিক্যাল সেলফ চেক। আচ্ছা, আপনারা যখন কোনো কাজ করবেন, ধরেন আপনাদেরকে অনেক গাইডলাইন দেওয়া হলো, অনেক কিছু করা হলো, বাজেট দিয়ে দেওয়া হলো, আপনাদের রিসোর্স দেওয়া হলো, ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সবকিছু আছে, সবকিছু ওকে, কিন্তু আপনি নিজেকে জাজ করবেন না। সেলফ চেকের একটা জায়গা থাকে। আচ্ছা, 360 ডিগ্রি একটা ইয়ে আছে, মানে পারফরম্যান্স মেজারমেন্টের একটা মাধ্যম আছে, 360 ডিগ্রি। এটার বিষয়ে জানেন? কখনো শুনেছেন? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। 360 ডিগ্রি মানে কি বলেন তো? একটা রাউন্ড, একটা রাউন্ড, রাইট। 360 ডিগ্রি একটা রাউন্ড। এখন যখন ধরেন আপনার পারফরম্যান্স মেজার করা হবে, আপনার পারফরম্যান্স কতখানি সেটা আমরা মেজার করব, সেই অনুযায়ী ধরেন আপনি একটা রিওয়ার্ড পাবেন। এখন আমরা যদি ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, ওটাকে যদি আমরা নির্ধারণ করি যে প্রত্যেকের পারফরম্যান্স এভাবে মেজার করা হবে, তাহলে আপনার পদ্ধতিটা কিরকম হবে? আপনার চারপাশে যারা আছে, চারপাশে কে কে থাকতে পারে? আপনার ক্লাসমেট আছে, আপনার টিচার আছে, এখানে দেখবেন যে ইভেন আপনাদের এখানে হচ্ছে কি বলে, ফ্লোর অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ, ফ্লোর অ্যাটেন্ডেন্ট আছে। এরপরে আমি সবাইকে কানেক্ট করলাম, অ্যাডমিনের লোক আছে, সবাই আছে না? এখন আপনি যখন আপনার সম্পর্কে সবার কাছ থেকে একটা আইডিয়া নেবেন, আপনি কেমন, আপনি এই কাজটা কেমন করেছেন, তখন কি আপনি বিভিন্ন ধরনের মতামত পাবেন না? বিভিন্ন ধরনের মতামত পাবেন, এবং শেষে এসে আপনি কি করবেন? নিজেকে নিজেও জাজ করবেন। এবার আপনি 360 ডিগ্রি পেলেন, এইবারে কি করবেন? এতগুলো মতামতের ভিত্তিতে যখন আপনার পারফরম্যান্সটা মেজার করা হবে, তখন তো ভুল থাকার কোনো পসিবিলিটি নেই, আছে? তখন কিন্তু ভুলের সম্ভাবনা কমে যাবে। যখন আমি একা ব্যক্তি, আমি একা বস আপনার পারফরম্যান্সটা দেখব, তখন এখানে ল্যাকিংস থাকতেই পারে। কিন্তু যখন একজন এমপ্লয়ি পারফরম্যান্স, ধরেন আপনার পিয়ার যারা আছে, আপনার সহকর্মী যারা কলিগ, তারাও আপনার সম্পর্কে একটা মতামত দিল, আপনার পারফরম্যান্স সম্পর্কে একটা মতামত দিল, আপনার যে বস, ইমিডিয়েট বস, সে মতামত দিল, যে হচ্ছে আপনার বোর্ড মেম্বার, সে একটা মতামত দিল, আপনার ফ্রন্ট লাইনে যারা কাজ করে, মানে আপনার চাইতেও নিচের স্তরে যারা কাজ করে, আপনি তাদের থেকেও একটা ফিডব্যাক নিলেন। এভাবে করে ফিডব্যাক নিতে নিতে যখন আপনার পারফরম্যান্সটা মেজার করা হবে, ওইটাকে কি বলা হয়? 360। বুঝতে পেরেছি? সো এই সেলফ চেকটা ওইটারই একটা অন্তর্ভুক্ত। আপনাকে যে কাজটাই করেন না কেন, যে প্রজেক্টই মেনটেন করেন না কেন, আপনাকে নিজেকে নিজের জাজ করতে হবে যে আপনি কাজটা কত ভালো করছেন। সেলফ চেক করতে হবে, এবং সেটা কি করতে হবে? পিরিয়ডিক্যালি। মানে কি বলেন তো? একটা মানে একটা টাইম আপনি ধরবেন, ধরেন আপনি 6 মাস পরে গিয়ে আপনি নিজেকে নিজে জাজ করবেন, আপনার পরিবর্তন কতটুকু হলো। আচ্ছা, যারা আইএলটিএস এর প্রিপারেশন নেন বা নিতে চাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে। কিরকম? আপনি ধরেন প্রিপারেশন আজকে শুরু করবেন, এখন স্পিকিং প্রিপারেশন আপনি যখন শুরু করবেন, তখন কিন্তু আপনি একা পারবেন না, স্বাভাবিক আপনার একজন কি পার্টনার লাগবে। বা আপনি যখন রিডিং এর প্রিপারেশন নেবেন, রাইটিং এর প্রিপারেশন নেবেন, লিসেনিং এর প্রিপারেশন নেবেন, তখন কিন্তু আপনার প্রথম দিকে প্রিপারেশনটা আপনি খেয়াল করে দেখেন, লিসেনিং এ আপনি কয়টা কারেক্ট করতে পারছেন। কিন্তু আপনি 1 মাস শুধু শুনতে থাকেন, পডকাস্ট শুনেন, আপনি মুভি দেখেন, যাই করেন না কেন, যখন আপনি এটার উপরে থাকবেন, একটা সময় 1 মাস পরে গিয়ে আপনি একটা লিসেনিং টেস্ট দেন, নিজে নিজে দেখবেন যে আপনার আগের চাইতে ডেভেলপমেন্ট কত বেশি। সুতরাং এই যে নিজেকে নিজেদের চেক করা, এটা করতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্ট, এটা আপনাকে এনশিওর করতে হবে, এটা যে কোনো কাজই করেন না কেন। আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, প্রায়োরিটাইজিং কোয়ালিটি ইন দ্য বিজনেস স্ট্র্যাটেজি। আচ্ছা, আপনার ধরেন একটা প্রজেক্ট কিন্তু একটা বিজনেসেরই অংশ। এখন আপনার শুধুমাত্র প্রজেক্টের আপনি কোয়ালিটি এনশিওর করলেই হবে না, আপনার যে পুরো বিজনেসের যে স্ট্র্যাটেজি আছে, পুরো বিজনেসের স্ট্র্যাটেজিরও আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। আপনাকে দেখতে হবে যে এই যে ছোট ছোট প্রজেক্টগুলো করছেন, এর সাথে আপনার বিজনেস স্ট্র্যাটেজি কতটুকু কানেক্টেড। ধরেন একটা উদাহরণ দেই, ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি শুনেছেন কখনো? ডিফারেন্সিয়েশন শুনেছেন, মনে নেই, ঠিক আছে, অলরেডি এটা পড়েছেন আপনারা। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি হচ্ছে, ধরেন আপনি
তো আইফোনটা কি আসলে খুব বড় কোনো মার্কেটের জন্য? বড় কোনো মার্কেটের জন্য এটা একটা ন্যারো মার্কেটের জন্য। ন্যারো মার্কেটের জন্য। কেন এটা ন্যারো মার্কেটের জন্য বলেন তো? কেন এটা ন্যারো মার্কেটের জন্য? কারণ এটা একটা টার্গেটেড কাস্টমারের জন্য তৈরি করা হয়। বোঝার চেষ্টা করেন। আইফোন বলেন, কোন লাক্সারিয়াস কার বলেন, এগুলো কিন্তু কখনো ব্রড মার্কেটের জন্য তৈরি হয় না। এগুলো কোন মার্কেটের জন্য তৈরি হয়? ন্যারো মার্কেটের জন্য, নিক মার্কেট বলা হয়। ঠিক আছে? সো একটা ফোকাসড মার্কেট থাকে তাদের। এখন এই যে ফোকাসড মার্কেটের মধ্যে তারা সবসময় চিন্তা করে কি ডিফারেন্ট থাকার। দেখবেন যে আইফোনের কোয়ালিটি গুলো, আইফোনের ফিচার গুলো আপনি অন্য ফোনের সাথে মেলাতে পারবেন না, এবং এই কারণেই এটার প্রতি মানুষ অনেক বেশি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, আপনি দেখেন আইফোনের যে সিকিউরিটি, অন্য ফোনের সাথে কিন্তু সেই সিকিউরিটি কখনোই মিলবে না, কারণ আইফোনের সিকিউরিটি বেশি থাকে। আপনি চাইলে দেখেন, আপনি সু হয়েছে अराउंड 300 মিলিয়ন, কারণ ওদের ডেটা যেটা হচ্ছে দেখবেন কি যে নিউজ হয়, যেটা নিউজ হয় সেটা কি প্রতিদিন হয়? বলুন তো। প্রতিদিন তো হয় না। যেটা নিউজ করছে সেটা কিন্তু প্রতিদিন হয় না, সেটা একটা যে কোনো একটা টাইমে ঘটছে বিধায় সেটাকে নিউজ করা হচ্ছে, তাই না? আর যেটা রেগুলার বেসিসে ঘটে সেটা নিউজ থাকে না, এটা জানার কথা না, তাই না? এখন নরমাল হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কি হয়, বেশিরভাগ সময় সিকিউরিটি একটা ইস্যু থাকে, সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো নিউজ হচ্ছে না। বাট যখন আপনি যে আইফোনে আমি বললাম যে সিকিউরিটি অনেক বেশি, যখন এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে সেটা তো নিউজ হবে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা দেখেন তাহলে কোথায় ছিলাম আমরা, যে আইফোনকে আমরা ডিফারেন্সিয়েশন মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে ফেলতে পারি কিভাবে? ওরা সবসময় ট্রাই করে অন্যান্য ফোনের চাইতে তাদের ফোনের ফিচার গুলো, তাদের ফোনের সিকিউরিটি ফিচার বলেন, তাদের ফোনের লুক বলেন, যেটাই বলেন না কেন, একদম আলাদা রাখার জন্য, একদম আলাদা রাখার ট্রাই করে। ঠিক আছে? এবার দেখবেন যে মার্কেটে খেয়াল করবেন যে কিছু কিছু কোম্পানি নতুন আসে, আবার দেখবেন কিছু কিছু কোম্পানি কিছুদিন পর পরে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করছে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে। সো তাদের স্ট্র্যাটেজি কোনটা? ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। তাদের স্ট্র্যাটেজি কিন্তু এরকম না যে লো কস্ট। দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, একটা লো কস্ট। লো কস্টটা সবসময় চেষ্টা করে কি আপনাকে লিস্ট কস্টে আপনাকে কত কম খরচে একটা ভালো প্রোডাক্ট আপনার হাতে তুলে দিতে পারছে, যেটা একটা ব্যালেন্সড একটা প্রোডাক্ট, আপনি সব পাচ্ছেন, মানে একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন, দামও কম পাচ্ছেন, এটা একটা স্ট্র্যাটেজি। আরেকটা পক্ষ চেষ্টা করে কি আমি সবসময় মার্কেটে আলাদা থাকবো, ওই যে অনেকগুলো সাদা বেলুনের মাঝখানে একটা লাল বেলুন, যেটা কিন্তু আলাদা করে আমার মানে চোখে লাগছে, আকর্ষণ, মানে ওটার প্রতি একটা অ্যাট্রাকশন থাকছে সবার। সুতরাং যারা এই যে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে তারা সবসময় তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে ডিফারেন্সিয়েশন রাখে, এবং ওটার সাথে তাদের যে প্রজেক্টের যে কোয়ালিটি, ছোট ছোট প্রজেক্টের যে কোয়ালিটি, সেটাকেও তারা কানেক্ট করে। বোঝাতে পেরেছি? তাহলে আপনারা কি কি দেখলেন যে কিভাবে কিভাবে আমাদের কোয়ালিটিগুলো এনশিওর করা যায় বলেন তো? এই কোণে দেখেন। ওকে, দেখেন এটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ওয়াও, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। কি বললেন? শুধুমাত্র প্রজেক্টের লাইফ সাইকেলটা একটু ডিটেইলসে পড়লেন, এবং সেকেন্ড ওয়ান এসে বললেন যে একটা প্রজেক্ট লাইফ সাইকেলের ভিতরে আপনি কিভাবে কোয়ালিটিকে এনশিওর করতে পারেন। তাহলে একটু আমার সাথে সাথে একটু বলে ফেলেন তো কোয়ালিটি এনশিওর করার ধাপগুলো কি কি? ফার্স্টলি আগে চলে যাচ্ছি, বলেন। ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস। আপনি শুরুতেই কি করলেন? হায়ারিং প্রসেসের শুরুতেই আপনি কোয়ালিটি এনশিওর করলেন, আপনি যে ব্যক্তিদেরকে দিয়ে কাজ করাবেন, কারণ সেই ব্যক্তি যদি স্কিলড না হয়, সেই ব্যক্তি যদি প্রফেশনাল না হয় এই কাজের জন্য, তাহলে আপনি আপনার প্রজেক্ট রান করতে পারবেন না। কোয়ালিটি এনশিওর করা কোনোভাবেই সম্ভব না। আপনি ভালো ভালো র ম্যাটেরিয়াল নিয়ে আসলেন, কিন্তু এখানে আপনার কর্মীরই দেখবেন যে ওটা ওই কাজে প্রফেশনালিটি নাই, তাহলে সে কিভাবে এটা ইউজ করবে, তাই না? আচ্ছা, তাহলে রিক্রুটমেন্টে আপনি কোয়ালিটি এনশিওর করলেন। সেকেন্ড ওয়ান কি করলেন? ডিফাইনিং দ্য জব রোল, কোয়ালিটি রিকোয়ারমেন্ট। আপনি যেই পিপলকে এখানে রিক্রুট করলেন তাকে আপনি প্রথমেই তার জব রোল সম্পর্কে বুঝিয়ে দিলেন, ডেসক্রাইব করলেন, তার কাজগুলো কি কি। থার্ড ওয়ান এসে কি করলেন? তার কাজগুলো করার জন্য গাইডলাইন কি হবে, এই পথে আগানোর জন্য, এই পথে এই প্রজেক্টটাকে শেষ করার জন্য গাইডলাইন গুলো কি কি, কোন কোন ট্রিক্স অবলম্বন করলে, কোন কোন টেকনিক অবলম্বন করলে সে খুব সহজেই এই প্রজেক্টটা শেষ করতে পারবে, সেগুলো আপনি এখানে টোটালি গাইডলাইন দিয়ে দিলেন। মানে ডু এবং ডোন্টস, ডু এবং ডোন্টস, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে, প্রত্যেকটা গাইডলাইন আপনি এখানে দিয়ে দিলেন। এবারে 4 নম্বরে সে কি করলেন? নিজেকে নিজে জাজ করলেন। একটা সময় পর পর নিজেকে নিজে জাজ করার ট্রাই করলেন যে আমি আসলেই আমার কাজে কতটুকু পারদর্শী, আমি আদৌ ডেভেলপ করতে পারছি কিনা।
আমার প্রজেক্ট কতটুকু রান করছে, নিজেকে নিজে জাজ করলেন, আপনার বস আপনাকে জাজ করার আগে। তাহলে কিন্তু আপনি আপনার বসের কাছে যখন এটার একটা জবাবদিহি করবেন বা এই প্রজেক্ট আপনি সাবমিট করবেন, তখন খুব সুন্দরভাবে কিন্তু আপনি এটার সাথে কানেক্টেড থাকতে পারবেন এবং আপনি বোঝাতে পারবেন যে কেন এই অংশটা খারাপ হলো, কেন এই অংশটা ভালো হলো, কেন এতটুকু অর্জন করা গেল, কেন এতটুকু অর্জন করা গেল, রাইট? আচ্ছা, লাস্ট টাইম কি হলো, আপনার যে পুরো বিজনেস স্ট্র্যাটেজির সাথে আপনার প্রজেক্টের কোয়ালিটিকে কানেক্ট করা। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি পুরো প্রজেক্টের কোয়ালিটি এনশিওর করতে পারবেন। কোন ধরনের কোনো সমস্যা আছে এখানে, বুঝতে প্রবলেম হয়েছে বা কোথাও ল্যাকিংস বা এই জায়গাটা আরেকবার একটু বোঝানো দরকার? আচ্ছা, একবার আমরা একটু লাইফ সাইকেলে ফিরে যেতে। এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কোয়ালিটির সংজ্ঞা তাহলে এখন বুঝে গিয়েছেন। যে আমি যদি আপনাদেরকে বলি যে কোয়ালিটি সম্পর্কে ডেসক্রাইব করতে, অবভিয়াসলি আপনারা আপনাদের মতো করে কোয়ালিটিকে ডেসক্রাইব করবেন এবং চেষ্টা করবেন উদাহরণ দেওয়ার, তাহলে কিন্তু খুব সহজেই আপনি একটা সংজ্ঞাকে বোঝাতে পারছেন। ঠিক আছে, আমি আগেই বলেছি কোয়ালিটির কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আপনি যেটা আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থেকে আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে থাকেন, দ্যাট মিন্স এটা আপনার কাছে কোয়ালিটিফুল। আপনি পাননি, আপনার কাছে কোয়ালিটিফুল হয় না।